হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার অর কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো। তোমরা পড়াশুনো কেমন করছো? তো আজকে আমরা ক্লাস 12-এর সেমিস্টার 4-এর নিউট্রিশনের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এবং আমরা ক্লাস 12-এর সেমিস্টার 4-এর অনেক কটা ক্লাস অলরেডি করেছি। তোমরা যদি ক্লাসগুলো না দেখে থাকো অবশ্যই দেখে নিও। এবং আমরা যে ক্লাসগুলো করছিলাম সেটা হচ্ছে সাধারণ রোগের কিছু চিকিৎসা আমাদের পথ্যের মাধ্যমে, আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসের ত্রুটি, আমাদের দৈনন্দিন লাইফস্টাইলের ত্রুটির ফলে যে রোগগুলো হচ্ছে সেই রোগগুলোকে আমরা কিভাবে বাড়ির খাবারের মাধ্যমে আমরা কি করে নিরাময় করব বা কিভাবে প্রতিরোধ করব সেই সমস্ত রোগ নিয়ে আলোচনা হচ্ছিল। এবং আমরা অলরেডি তোমার ডায়াবেটিস, হাইপারটেনশন, পেপটিক আলসার এরকম গুরুত্বপূর্ণ কিছু রোগ, হৃদরোগ, সেইগুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা অবশ্যই আগের ক্লাসগুলোকে দেখে নিও। আজকের ক্লাসে আমরা যে রোগটা নিয়ে আলোচনা করব এবং যে রোগটা আমাদের প্রায় প্রতিটা মানুষেরই দেখা যায়, সেই রোগটি হচ্ছে আইবিএস। নামটা শুনে বুঝতে পারছো না? তো আইবিএস এর পুরো কথা হচ্ছে ইরিটেবল বাওয়েল সিনড্রোম। আরও ভেঙে বলি ব্যাপারটা। আমরা প্রত্যেকেই শুনেছি আর কি, যে আমার পেট ফেঁপেছে বা পেটে গ্যাস হয়েছে। অ্যাকচুয়ালি এই যে পেটে গ্যাস হচ্ছে এটাকেই বলা হয় ইরিটেবল বাওয়েল সিনড্রোম। এবং এই যদি পেটে গ্যাস হওয়াটা বা পেট ফাঁপাটা দীর্ঘমেয়াদী ধরে হয়, অর্থাৎ দীর্ঘ সময় ধরে এই সমস্যাটা যদি দেখা যায়, সেক্ষেত্রে আমরা বলবো যে সেই ব্যক্তি আইবিএসে ভুক্ত, অর্থাৎ ইরিটেবল বাওয়েল সিনড্রোম তার হয়েছে। তো তার কী লক্ষণ, তার কারণ এবং তার প্রতিকার সম্বন্ধে আমরা একে একে জানব। তো আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম এটা হচ্ছে মূলত আমাদের লাইফস্টাইলের ত্রুটির ফলে সৃষ্ট একটি রোগ। অর্থাৎ আমরা যদি সঠিক লাইফস্টাইল মেনটেন করি, আমরা যদি সঠিক খাদ্যাভ্যাস খাই, অর্থাৎ খাদ্যাভ্যাস মানে কি, আমরা দৈনন্দিন খাবারের তালিকার দিকে যদি একটু নজর দিই, তাহলে কিন্তু এই রোগটা আমাদের হবে না। তো ফার্স্ট দেখা যাক যে আইবিএস কি না। আইবিএস হচ্ছে একটি দীর্ঘমেয়াদী হজমজনিত সমস্যা। কেন হয় না? অন্ত্রের চলাচলের অস্বাভাবিক অবস্থা। আমাদের যে মূলত যে বৃহদন্ত, আমরা জানি আমাদের যে পরিপাকনালী তার একদম শেষ অংশ হচ্ছে বৃহদন্ত এবং তার আগে রয়েছে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত এবং বৃহদন্তের মধ্যে বৃহদন্ত্রের যদি ঠিকমতো চলন না হয়, ধরো কোনো একজন ব্যক্তি সারাদিন বসে বসে কাজ করে, ঠিকমতো হাঁটাচলা করে না, ঠিকমতো মুভমেন্ট করে না, তার ফলে তার পেটের বৃহদন্তও একটুও নড়াচড়া করে না, সেক্ষেত্রে কিন্তু তার ইরিটেবল বাওয়েল সিনড্রোম হওয়ার সম্ভাবনা সর্বাধিক। অর্থাৎ যদি আমরা ঠিকমতো চলাফেরা না করি, যদি আমরা হাঁটাচলা না করি, যদি আমরা নিয়মিত কিছু কাজকর্ম না করি, অর্থাৎ আমাদের যদি শারীরিক যদি চলাচল না হয়, তাহলে কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্য হতে পারে, আমাদের ডায়রিয়াও হতে পারে। এবং সেইটা কী জন্য হচ্ছে না, সেটা হচ্ছে আমাদের পেটে গ্যাস জমেছে বলে, সেটা আমাদের পেট ফেঁপেছে বলে হচ্ছে। এবং তখনই আমরা রোগটিকে বলছি ইরিটেবল বাওয়েল সিনড্রোম। তো এখন এই রোগের কারণ কি, সেগুলো একে একে আমরা দেখে নিই। প্রথম যে কারণ সেটি হচ্ছে আন্তরিক স্নায়ুর অস্বাভাবিকতা। আমাদের পেটের মধ্যে বেশ কিছু স্নায়ু রয়েছে, যেমন ভেগাস স্নায়ু হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্নায়ু। তো আমাদের পেটের মধ্যে যে স্নায়ুগুলো রয়েছে, সেই স্নায়ুর কার্যকারিতা যদি ব্যাহত হয়, তাহলেও কিন্তু ইরিটেবল বাওয়েল সিনড্রোম হতে পারে। সুতরাং এটা তোমার কন্ট্রোলে নেই। বাকি যেটা দেখা যাক, 2 নাম্বার মানসিক চাপ ও উদ্বেগ। দেখো, মানসিক চাপ কিন্তু নেওয়া ভালো নয়, কিন্তু আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে মানসিক চাপের শিকার হই বা মানসিক চাপ নিয়ে ফেলি। তো এই মানসিক চাপ, উদ্বেগ, অতিরিক্ত দুশ্চিন্তা, এগুলো কিন্তু তোমাকে কিছু দেখ না দিক, ইরিটেবল বাওয়েল সিনড্রোম কিন্তু উপহার হিসেবে তোমাকে দেবে। এবং তার ফলে তোমার পেটে গ্যাস জমবে, তোমার পেট ফাঁপবে, তোমার বদ হজম হবে এবং তোমার ঢেকুর উঠবে বারবার, এবং কোনো কিছু খেয়ে তোমার একটা অস্বস্তি ভাব কিন্তু রয়েই যাবে। সুতরাং মানসিক চিন্তা কিন্তু কোনোভাবেই ভালো কিছু নয়। 3 নাম্বার যেটা কারণ সেটা হচ্ছে হরমোন গঠিত পরিবর্তন। না, মহিলাদের যখন রজচক্র হয় বা যখন মাসিক হয়, তখন হরমোনাল ডিসব্যালেন্স হয় এবং সেই জন্য মহিলাদের কিন্তু ইরিটেবল বাওয়েল সিনড্রোম বেশি দেখা যায় এই মেনস্ট্রুয়েশনের সময়, রজচক্রের সময়।
4 নাম্বার যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ আমাদের ইরিটেবল বাউল সিনড্রোমের, সেটা হচ্ছে অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়া, ফাস্ট ফুড এবং দুগ্ধজাত খাদ্য অতিরিক্ত পরিমাণে খাওয়া। অনেকে আছে যারা বাড়ি থেকে বাইরে বেরোলেই ওই মশলাদার খাবার খায়, আবার অনেক ফ্যামিলি আছে যারা একটু বেশি বেশি করে মশলা না দিয়ে রাঁধলে ঠিক যেন তার পেট ভরে না। তো সেই সমস্ত ফ্যামিলির সদস্যদের কিন্তু ইরিটেবল বাউল সিনড্রোম হওয়ার সম্ভাবনা বেশি, এবং যারা অতিরিক্ত বাইরে ফাস্ট ফুড খায়, অতিরিক্ত দুগ্ধজাত পদার্থ খায়, এবং অনেকে আছে যারা দুগ্ধজাত প্রোডাক্ট খায় কিন্তু তাদের হজম হয় না। এবং আমাদের এটা কিন্তু মানে বাড়ির একটা সমস্যা। অনেক সময় আমরা জানি যে সেই ব্যক্তি বা সেই বাচ্চা দুধ খেয়ে হজম করতে পারে না, তৎসত্ত্বেও বাড়ির মা বা বাবা বা বাড়ির কোনো মেম্বার তাকে জোর করে দুধ খাওয়ায়। এটা কিন্তু উচিত নয়। আগে জানা উচিত যে সেই ব্যক্তির দুধ খেয়ে আদৌ হজম হয় না হয় না। যদি সরাসরি দুধ খেয়ে হজম না হয়, দুগ্ধজাত প্রোডাক্ট খাওয়াও না। তো এইগুলো গেল হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ আইবিএস তথা ইরিটেবল বাউল সিনড্রোমে। লক্ষণ কি দেখে বুঝবো তার আইবিএস হয়েছে? 1 নাম্বার হচ্ছে পেটে ব্যথা ও অস্বস্তি। পেটে সবসময় মূলত তল পেটে তোমার পেটের বাঁ দিকে একটা ব্যথা এবং অস্বস্তি দেখা যাবে। 2 নাম্বার পেট ফাঁপা ও গ্যাস, পেটটা মনে হবে হালকা ফুলে গেছে এবং পেটে গ্যাস হয়েছে। 3 নাম্বার মল ত্যাগে অস্বাভাবিকতা, অর্থাৎ সাধারণত যেরকমভাবে মল ত্যাগ হয় কোনো রকম খুব একটা প্রেশার না দিয়ে, সেরকম কিন্তু হবে না। এক্ষেত্রে মল ত্যাগ দুটো রকমই হতে পারে, হয় কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন হতে পারে, অর্থাৎ সেক্ষেত্রে অতিরিক্ত প্রেশার দিয়ে মলত্যাগ করতে হয়, অথবা ডায়রিয়া অর্থাৎ লুজ মোশনে কিন্তু হতে পারে। সুতরাং দুটোই কিন্তু হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, ডায়রিয়াও হতে পারে। এবং এক্ষেত্রে মলের প্রকৃতির কিন্তু একটা পরিবর্তন হয়। কারণ কি, সেক্ষেত্রে যদি কোষ্ঠকাঠিন্য হচ্ছে তার মানে কি মলটা শক্ত হয়ে যাচ্ছে, ডায়রিয়া মানে কি সেখানে মলটা নরম হয়ে যাচ্ছে, মলের মধ্যে অতিরিক্ত শ্লেষ্মা চলে আসছে, তার ফলে মলটা অতিরিক্ত নরম হয়ে যাচ্ছে। তো এখন ব্যাপার হচ্ছে যে তাহলে এই যে ইরিটেবল বাউল সিনড্রোম ধরে এতক্ষণ ধরে আমরা জানলাম যে ইরিটেবল বাউল সিনড্রোম কি, তার লক্ষণ কি, তাহলে এখন চিকিৎসা কি, এখন কিভাবে আমরা ইরিটেবল বাউল সিনড্রোম থেকে দূরে থাকব? অত্যন্ত সোজা, কারণ এই রোগগুলো কিন্তু একটাই প্রধান ওষুধ, সেটি হচ্ছে তোমার লাইফস্টাইল। তোমার লাইফস্টাইল যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই রোগগুলো সহজে তোমার ধারে কাছে আসবে না। 1 নাম্বার যেটা প্রধান ট্রিটমেন্ট বা চিকিৎসা, সেটা হচ্ছে খাদ্য ও জীবনযাত্রার পরিবর্তন করতে হবে। তোমার আইবিএস হচ্ছে মানে তোমার লাইফস্টাইলে কোথাও একটা গন্ডগোল আছে, এবং সেই গন্ডগোলটাকে তোমাকে ঠিক করতে হবে। না, নির্দিষ্ট সময়ে খাওয়া এবং মলত্যাগের অভ্যাস করতে হবে। হ্যাঁ, অনেকে আছো তোমরা যারা নির্দিষ্ট সময় খাচ্ছ না, যারা নির্দিষ্ট সময় মলত্যাগ করছো না। নির্দিষ্ট সময় মলত্যাগ মানে এই নয় যে দিনে ঘড়ি ধরে ওই সময় মলত্যাগ করছি, না। মানে হচ্ছে যে অনেকের যেমন একটা সুঅভ্যাস থাকে যে ঘুম থেকে উঠে সকালবেলা মলত্যাগ করে এবং তারপরে সারাদিন আর মলত্যাগ করে না, বা অন্য কোনো একটা সময় করছে, খুব ভালো একটা অভ্যাস। এর ফলে কি, তার মলত্যাগ হলো সকালবেলাতেই, তার পেট একদম পরিষ্কার, আবার খাওয়া দাওয়া করলো ঠিকঠাক। কিন্তু যদি মলত্যাগ ঠিক মতো না হয়, দেখো মানুষ কিন্তু একটা জিনিস খুব প্রাণ ভরে ত্যাগ করতে পারে, সেটা হচ্ছে মলত্যাগ। অন্য কোনো জিনিস এত সহজে ত্যাগ করতে চায় না, মলত্যাগ কিন্তু সহজেই করতে চায়। কিন্তু এই মলত্যাগের অভ্যাসেও যদি গন্ডগোল থাকে তোমার, তাহলে কিন্তু আইবিএস ফ্রি বোনাস। 2 নাম্বার, আর কিভাবে তোমাকে আইবিএস থেকে দূরে থাকা যাবে? না, প্রতিদিন একটু হালকা ব্যায়াম, মানে তোমাকে রামদেবের মতো ব্যায়াম করতে হবে না, তোমাকে হালকা একটু ব্যায়াম তুমি যদি করো তাহলে তোমার ইরিটেবল বাউল সিনড্রোম হওয়ার সম্ভাবনা কম। তোমাকে ফাইবার্স যুক্ত খাবার খেতে হবে। অতিরিক্ত ফাইবার্স রয়েছে, যেমন শসা, যেমন শাকসবজি, সেগুলো তোমাকে খেতে হবে। এবং সঠিক খাদ্যাভ্যাস বলতে বোঝায় যতটা ক্যালোরি দরকার ততটা ক্যালোরিও না, বেশি খাওয়া না কম খাওয়া। বেশি খেলেও কিন্তু এই ইরিটেবল বাউল সিনড্রোম হতে পারে। 2 নাম্বার যেটা মানসিক স্বাস্থ্যের যত্ন। দেখো আমরা শরীরের তো যত্ন প্রতিদিন করি, স্নান করি, কিন্তু আমরা খুব কমজন আছি যারা কিন্তু মানসিক স্বাস্থ্যের যত্ন নিই, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তার ফলেই কিন্তু আমরা মেজরিটি লোক মানসিকভাবে কিন্তু আমরা অসুস্থ। শারীরিকভাবে সুস্থ লাগলেও আমরা প্রায় প্রত্যেকেই বলতে পারো যে মানসিকভাবে কিন্তু অসুস্থ রয়েছি। এবং এটা অসুস্থতার কারণ কি? এর প্রধান কারণ হচ্ছে আমরা না ঠিকমতো প্রাণায়াম করি, না ঠিকমতো কোনো কিছু বিষয়ের প্রতি সম্পূর্ণ ফোকাস দিই,
না আমাদের সম্পূর্ণ একটা জিনিসের প্রতি লক্ষ্য থাকে। এবং এর ফলে কি হচ্ছে, আমাদের মানসিক স্বাস্থ্য কিন্তু বিঘ্নিত হচ্ছে। তুমি দেখবে কেন যে তুমি সোশ্যাল মিডিয়ায় রিলস দেখছো, অন্যকে দেখে তোমার হিংসে হচ্ছে। তুমি সোশ্যাল মিডিয়ায় রিলস দেখছো, তুমি হীনমন্যতায় ভুগছো। এগুলো কি? তুমি তো শারীরিকভাবে সুস্থ, কিন্তু মানসিকভাবে তুমি অসুস্থ, এবং মানসিকভাবে অসুস্থতা কিন্তু ধীরে ধীরে তোমাকে শারীরিকভাবে অসুস্থ করে তুলবে। 3 নম্বর যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে, যদি এইসবে না হয় তোমাকে চিকিৎসকের কাছে যেতে হবে। চিকিৎসক তার পরামর্শ অনুযায়ী যে ওষুধ দেবেন সেগুলোকে সেবন করতে হবে। এখন দেখা যায় যে ইরিটেবল বাউল সিনড্রোম কত রকমের হয়। এখানে মূলত দেখা যাচ্ছে যে ইরিটেবল বাউল সিনড্রোম 4 রকমের হয়। কি কি না, একটা হচ্ছে আইবিএস ডি, ডি ফর ডায়ারিয়া, অর্থাৎ আইবিএস ডায়ারিয়া মানে ডায়ারিয়া প্রিডমিনেন্ট আইবিএস। এখানে আইবিএস ডি এর পুরো কথা হচ্ছে ডায়ারিয়া প্রিডমিনেন্ট আইবিএস। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখব যে সেই ইরিটেবল বাউল সিনড্রোম যার হয়েছে তিনি বারবার মানে পাতলা পায়খানা যাচ্ছেন, ঘন ঘন মলত্যাগ করছেন। 2 নম্বর যেটা আইবিএস সি, সি ফর কনস্টিপেশন প্রিডমিনেন্ট আইবিএস, অর্থাৎ এক্ষেত্রে এই ধরনের আইবিএস এর ক্ষেত্রে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হবে। 3 নম্বর আইবিএস এম, মিক্স টাইপ আইবিএস। মিক্স টাইপ মানে তার ডায়রিয়াও হচ্ছে, তার কনস্টিপেশন হচ্ছে, উভয় লক্ষণই তার কিন্তু প্রকাশিত হচ্ছে। এবং 4 নম্বর যেটা আইবিএস ইউ, আনক্লাসিফাইড আইবিএস, অর্থাৎ নির্দিষ্ট কোনো উপসর্গ নেই আইবিএস এর ক্ষেত্রে। এবং তুমি যদি সমীক্ষা করো দেখবে মেজরিটি লোক আইবিএস এ ভুক্তভোগী, অর্থাৎ সে জানে না হয়তো সে আইবিএস এর পেশেন্ট, বাট তার পেটে গ্যাস হয় এবং তার পেট ফাঁপে। এখন এই যে বিভিন্ন টাইপস পড়লাম, এরপরে আমাদের একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কী কী খেতে হবে সেটাও আমরা দেখলাম, যে কী ধরনের খাবার খেতে হবে। এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে, সেটা হচ্ছে কম FODMAP যুক্ত খাবার। কি জিনিস এই FODMAPর পুরো কথা দেয়, এটা ভালো করে একটু খেয়াল রেখো না। আমি বললাম কি FODMAP, ফোড ম্যাপ। এই ফোড ম্যাপের পুরো কথা কি, এফ ফর হচ্ছে ফার্মেন্টেবল, ও ফর হচ্ছে অলিগোস্যাকারাইডস, ডি ফর হচ্ছে ডাইস্যাকারাইডস, এম ফর হচ্ছে মোনোস্যাকারাইডস, এ ফর হচ্ছে অ্যান্ডস, পি ফর হচ্ছে পলিওলস। এই সমস্ত খাবার যদি তুমি বেশি পরিমাণে খাও তাহলে কিন্তু তোমার ইরিটেবল বাউল সিনড্রোম হবেই। সুতরাং চেষ্টা করতে হবে এই সমস্ত খাবার, অর্থাৎ যেটা ফার্মেন্টেবল, যেটাতে অলিগোস্যাকারাইডস রয়েছে, যেটাতে ডাইস্যাকারাইডস যে রয়েছে, যেটাতে মোনোস্যাকারাইডস রয়েছে এবং পলিওলস রয়েছে, সেই সমস্ত খাবার কিন্তু একটু কম খেতে হবে। যেমন কম FODMAP যুক্ত খাবার কি, যেমন কলা, শশা, কুমড়ো, ভাত, এগুলো কিন্তু তোমার আইবিএস এর ক্ষেত্রে ভালো। অন্যদিকে ডাল আমাদের গ্যাস করে পেটে, পেঁয়াজ, রসুন, গম, আপেল, বাঁধাকপি, ফুলকপি, এই সিজনে তো বাঁধাকপি ফুলকপি অজস্র খাওয়া হয়, তো বাঁধাকপি ফুলকপি কিন্তু গ্যাস করে, ডাল কিন্তু পেটে গ্যাস সৃষ্টি করে, সেগুলোকে একটু উপযুক্ত পরিমাণে খেতে হবে, বেশি খাওয়া চলবে না। সুতরাং এই কলা, শসা, কুমড়ো, ভাত, এই খাবারগুলোকে খেতে হবে এবং কম FODMAP যুক্ত খাবার খেতে হবে। জলপান তোমাকে কিন্তু অতিরিক্তই একটু করতে হবে, অত্যাধিক জলপান করলে তোমার হজম ভালো হবে। সুতরাং তোমার লোকসান কিছু নেই, হ্যাঁ ইনকেস যদি না তোমার কিডনিতে সমস্যা থাকে। এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের লাইফস্টাইলে চেঞ্জ করা দরকার, সেটা হচ্ছে অল্প অল্প করে খেতে হবে, বারবার খেতে হবে। এবং আমাদের অনেকেরই এই অভ্যাসটা নেই। যেমন কি আমরা যখনই খাই একবারে একদম পেট ফুলিয়ে খাই, তার ফলে কি হয়, আমাদের ইরিটেবল বাউল সিনড্রোম হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সুতরাং অল্প অল্প করে খেতে হবে, বারবার খেতে হবে, তাহলে কিন্তু আইবিএস প্রতিরোধ করা সম্ভব। অ্যালকোহলকে নৈব চ, অর্থাৎ অ্যালকোহল বা মদ্যপান খাওয়া চলবে না। এবং নিয়মিত সময়ে খাদ্য গ্রহণ, অর্থাৎ প্রতিদিন তুমি যে সময়ে খাবার খাও সেই সময়ে খেতে হবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর বেশি দেরি করা চলবে না, এবং রাত্রিবেলা একটু তাড়াতাড়ি চেষ্টা করতে হবে খাবার খেয়ে নিয়ে কিছুক্ষণ জেগে থাকার পর সেটাকে তারপরে ঘুমাতে। তখন আমরা প্রত্যেকেই কিন্তু জ্ঞান পাবি, আমরা প্রত্যেকেই জানি কি করতে হবে কি না করতে হবে, কিন্তু আমরা খুব কম জানি। সুতরাং তুমি যদি মানো তাহলে তোমার আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম হওয়ার পসিবিলিটি কম। তো তোমাদের কোনো আইবিএস সম্পর্কিত প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, কোনো জায়গায় ডাউট থাকলে অবশ্যই জানিও। এবং তুমি যদি এখনও পর্যন্ত এই ডায়াবেটিস, হাইপারটেনশন, পেপটিক আলসার এই ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে দেখো রয়েছে
অবশ্যই দেখে নিও এবং দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, নিজের প্রস্তুতি পর্বে মনোযোগ দিয়ে পড়াশোনা করো।